বয়লার অপারেশন এবং মেইনটেনেন্স কোর্সের আজকে 3 নম্বর ক্লাস এবং এই 3 নম্বর ক্লাসে আমরা বয়লার কম্পোনেন্ট সম্বন্ধে জানবো এবং তাদের বিভিন্ন ধরনের ফল্টগুলো সম্বন্ধে জানবো এবং ফল্ট হলে সেই ফল্টগুলো কিভাবে নিরূপণ করা যায় সেই সম্বন্ধে জানবো। এই মুহূর্তে বয়লারের শেল দেখতে পাচ্ছেন আপনারা এবং এই বয়লারের শেলটা মূলত বয়লারের প্রধান কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। এই শেলের মধ্যে টিউব থাকে এবং পানি ও স্টিম থাকে। এই শেলের ভিতরে টিউব এমনভাবে স্থাপন করা হয় যেন টিউবগুলা পানির সংস্পর্শে থাকে। এই শেলকে এমনভাবে তৈরি করা হয় যেন একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রা পর্যন্ত এই বয়লারের শেলগুলা ভালো থাকে। যেমন যদি একটা শেলের তাপ এবং চাপ ধারণ ক্ষমতা 10 কেজি হয়, সেই ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠান এই বয়লারগুলোকে সর্বোচ্চ 5 কেজি প্রেসারে পরিচালনার জন্য নির্দেশনা দিয়ে থাকে এবং নেম প্লেটে সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া থাকে যে এই বয়লারটা সর্বোচ্চ 10 কেজি প্রেসার নিতে পারবে। এছাড়া এই বয়লারটা পরিচালনার জন্য সর্বোচ্চ ওয়ার্কিং প্রেসার হবে 5 কেজি এবং এই বয়লারটা যখন হাইড্রোলিক টেস্ট করা হয়েছে 1.8 গুণ প্রেসারে বয়লারটা ভালো ছিল। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বয়লারের বিভিন্ন ধরনের টিউব। এই টিউবগুলো মূলত অ্যালয় স্টিল বা কার্বন স্টিল দ্বারা তৈরি করা হয়। এগুলা সাধারণ পাইপের মতো দেখতে হলেও বিভিন্ন ধরনের উচ্চ মানের পদার্থ বা যেমন কার্বন স্টিল বা অ্যালয় স্টিল দ্বারা তৈরি হওয়ার কারণে এই টিউবের মধ্যে তাপ প্রয়োগ করলে একটা নির্দিষ্ট মান পর্যন্ত এই টিউবগুলা ভালো থাকে এবং টিউবগুলা গলে যায় না। এছাড়া যেহেতু বয়লারের ভিতরে তাপ এবং চাপ উভয় বিদ্যমান থাকে, সেহেতু তাপ এবং চাপের কারণে টিউবগুলা গলেও যায় না, বাঁকাও হয়ে যায় না। সেই ক্ষেত্রে অবশ্যই বয়লার নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক যে নির্দেশনা দেওয়া থাকে যে একটা বয়লার সর্বোচ্চ কত টেম্পারেচারে পরিচালনা করা যাবে এবং সর্বোচ্চ কত চাপে পরিচালনা করতে হবে, সেই নির্দেশনা অনুযায়ী বয়লারটাকে চালাতে হবে। সেই নির্দেশনার বাইরে যদি অতিরিক্ত চাপে এবং অতিরিক্ত তাপে বয়লার পরিচালনা করা হয় তাহলে বয়লারের এই টিউবগুলা বাঁকা হয়ে যেতে পারে এবং ভেঙে যেতে পারে, অথবা অতিরিক্ত তাপের কারণে টিউবগুলা লিকেজ হয়ে যেতে পারে। আর যদি টিউবগুলা লিকেজ হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই পাশে টিউবগুলো দেখানো হয়েছে এবং এই পাশে বয়লারের ভিতরে বডির সাথে টিউব কিভাবে সেটিং করা থাকে সেটা দেখানো হয়েছে। যখন এই সেফটি ভালভের নির্গমন লাইন দিয়ে স্টিম প্রবেশ করবে তখন বহির্গমন লাইন দিয়ে স্টিমটা বের হয়ে যাবে যদি সেফটি ভালভটা ওপেন থাকে। এই সেফটি ভালভের মূল যে অংশ সেটা হলো এই স্প্রিং এবং নিচের ডিস্ক। সেফটি ভালভগুলো এমনভাবে তৈরি করা হয় যেন একটা নির্দিষ্ট চাপে এই সেফটি ভালভের স্প্রিংটা সংকোচন হয় এবং প্রসারণ ঘটে। যেমন যদি এই সেফটি ভালভটাকে সেটিং করে রাখা হয় 5 কেজি সেটিংয়ে, তাহলে বয়লারের ভিতরে যদি 5 কেজি স্টিম প্রেসার উঠে তা সেই ক্ষেত্রে এমন হবে যে 5 কেজি স্টিম উঠার কারণে এই স্প্রিংটা সংকোচন হবে এবং স্প্রিংটা সংকোচনের কারণে এই ভিতরের ডিস্কটা সরে যাবে এবং সরে যাওয়ার মাধ্যমে এই সেফটি ভালভটা ওপেন হয়ে যাবে এবং সেফটি ভালভটা যেহেতু ওপেন হয়ে যাবে সেহেতু এই সেফটি ভালভের বহির্গমন পথ দিয়ে স্টিমগুলো বের হয়ে যাবে এবং স্টিম বের হতে হতে যখন দেখা যাচ্ছে 5 কেজির নিচে নেমে যাবে স্টিম প্রেসার, তখন এই প্রেসার কমে যাওয়ার কারণে এই ভিতরের স্প্রিংটা আবারও প্রসারণ ঘটবে এবং যেহেতু স্প্রিংয়ের প্রসারণ ঘটবে সেহেতু এই ভিতর ডিস্কটা নিজের জায়গাতে পৌঁছানোর কারণে ভালভটা বন্ধ হয়ে যাবে এবং এই বহির্গমন দিয়ে আর স্টিম বের হতে পারবে না। এইভাবে মূলত একটা সেফটি ভালভ কাজ করে। সেফটি ভালভ আমরা কেন ব্যবহার করব? আমরা এর আগে জেনেছিলাম যে বয়লারের বডি একটা নির্দিষ্ট চাপ গ্রহণ করতে পারে এবং সেই চাপ পর্যন্ত বয়লারটা ভালোভাবে পরিচালনা করা যায় এবং দুর্ঘটনা ঘটে না। সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে একটা বয়লারে সর্বোচ্চ 5 কেজি প্রেসার গ্রহণ করতে পারবে এবং 5 কেজি প্রেসারে বয়লারটা ভালো থাকবে, তাহলে 5 কেজি প্রেসারের উপরে যেহেতু বয়লারটা চালানো যাবে না, সেহেতু বয়লারে যদি আমরা একটা সেফটি ভালভ সেটিং করে রাখি যে 5 কেজি প্রেসার হয়ে গেলে এই সেফটি ভালভটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত যে প্রেসারটা হতে হবে সেই প্রেসারটা এই বাইরে দিয়ে বের হয়ে যাবে। স্টিম স্টপ ভালভ মূলত বয়লারের প্রধান স্টপ ভালভ হিসেবে ব্যবহার হয় এবং এই ভালভটা দ্বারাই মূলত বয়লার থেকে স্টিম বের করা এবং বয়লার যখন হাইড্রোলিক টেস্ট করা হয় সেই হাইড্রোলিক টেস্টের সময়
হাইড্রোলিক টেস্টের জন্য বয়লারের ভিতরে প্রেসারকে ধরে রাখার জন্য এই ভালভকে বন্ধ করে রাখা হয়। তাহলে বয়লারের ভিতর থেকে স্টিম বের হওয়া অথবা চাপ বের হওয়া রোধ করার জন্য এই ভালভকে ব্যবহার করা হয়। যখন একটা বয়লার বন্ধ করে রাখা হয় সেই সময় বয়লারের ভিতরে যেন বাতাস প্রবেশ না করতে পারে, সেই ক্ষেত্রেও এই ভালভকে বন্ধ করে রাখা হয়। এই পাশে ছবিতে দেখানো হয়েছে যে স্টিম স্টপ ভালভ মূলত কোন কোন যন্ত্রাংশের মাধ্যমে তৈরি করা হয়। সেক্ষেত্রে হ্যান্ড হুইল থাকে, ইয়োক থাকে, গ্ল্যান্ড থাকে, এছাড়াও বিভিন্ন ধরনের অংশ থাকে। এর মধ্যে মূলত এই হ্যান্ড হুইল, এই পাশে যেই নীল কালার দেখা যাচ্ছে, তো যখন হ্যান্ড হুইল ঘুরে তখন এই নিচে ডিস্ক, হ্যান্ড হুইলের নিচে ফ্রেমের সাথে লাগানো যে ডিস্ক আছে সেই ডিস্কটা নিজের অবস্থান থেকে যদি সরে যায় সেই ক্ষেত্রে ভালভটা ওপেন হয়ে যায়, এবং নিজের অবস্থানে যদি থাকে সেই অবস্থায় ভালভটা বন্ধ অবস্থায় থাকে। তো এই পাশে দেখানো হয়েছে যে নিচের দিকে স্টিম লাইন, এটা হলো মূলত বয়লারের এই পর্যন্ত স্টিম থাকবে, এবং যদি ভিতরের ডিস্কটা নিজের অবস্থানে থাকে তাহলে স্টিমগুলো বের হতে পারবে না। যখন স্টিম বের করার প্রয়োজন হবে তখন এই হ্যান্ড হুইলটাকে যদি ঘোরানো হয় তাহলে এই ডিস্কটা উপরের দিকে উঠে যাবে এবং ভালভটা ওপেন হওয়ার কারণে এর ভিতর দিয়ে স্টিম বের হবে। ফিড পাম্প, বয়লারে ফিড পাম্প ব্যবহার করা হয় মূলত বয়লারের ভিতরে পানি প্রবেশ করানোর জন্য। বয়লারের ভিতরে আমরা জানি যে তাপ থাকে এবং তাপের কারণে স্টিম উৎপাদন হয়। যেহেতু স্টিম উৎপাদন হয় পানি দ্বারা এবং এই স্টিমগুলোকে স্টিম লাইনের মাধ্যমে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তাহলে যেহেতু স্টিমকে ব্যবহার করা হচ্ছে এবং বয়লারের ভিতরে সার্বক্ষণিকভাবে স্টিম উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে স্টিমটা বের হয়ে যাওয়ার কারণে পানির লেভেলটা বয়লারের ভিতরে কমতে থাকে। এই পানির লেভেলটা আবারও পুনরায় সঠিক লেভেলে আনার জন্য এই পাম্পগুলা ব্যবহার করা হয়, এবং এই পাম্পের মাধ্যমে যখন বয়লারের ভিতরে পানি প্রবেশ করানো হয় তখন একটা নির্দিষ্ট লেভেলে থাকলে বয়লারটা সুরক্ষিত থাকে। সুরক্ষিত থাকে বলতে এই বিষয়টাকে বোঝানো হয়েছে যে বয়লারের ভিতরে যদি পানি কখনো কমে যায় বা খুব কম হয়ে যায় সেই ক্ষেত্রে অতিরিক্ত তাপের কারণে বয়লারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন টিউব লিকেজ হয়ে যেতে পারে, টিউব বাঁকা হয়ে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত তাপের কারণে বয়লারের শেল ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব বয়লারের এই ফিড পাম্পগুলা সেফটি ডিভাইস হিসেবেও ব্যবহার করা হয়, যেন বয়লারকে যে কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনা, যেমন পানি কমে যাওয়ার কারণে দুর্ঘটনা বা অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলোর হাত থেকে রক্ষার জন্য এই ফিড পাম্পগুলো ব্যবহার করা হয়, এবং মূল কাজ হলো ফিড পাম্পের বয়লারের ভিতরে পানি প্রবেশ করানো। নন রিটার্ন ভালভ, যখন কোনো একটা জায়গা দ্বারা বা কোনো একটা পাইপলাইন দ্বারা একমুখী প্রবাহ প্রয়োজন হয়, যেমন একটা দিকে শুধুমাত্র পানি প্রবেশ করবে বা পানির ফ্লোটা এমন হবে যে শুধুমাত্র সামনের দিকে যাবে এবং সামনে থেকে পিছনে আসতে পারবে না, সেই ক্ষেত্রে নন রিটার্ন ভালভ ব্যবহার করা হয়। বয়লারে যেহেতু এই ফিড পাম্পগুলো দিয়ে বয়লারের ভিতরে পানি প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে যদি ফিড পাম্পটা চালু অবস্থায় থাকে তাহলে ফিড পাম্পের প্রেসারের কারণে বয়লারের ভিতরে পানি প্রবেশ করবে। যেহেতু বয়লারের ভিতরেও প্রেসার আছে, যেমন যদি ধরি এমন যে 5 কেজি প্রেসার আছে বয়লারের ভিতরে, সেই ক্ষেত্রে যখন ফিড পাম্পটা চালু অবস্থায় থাকলো তখন ফিড পাম্পের প্রেসারের কারণে বয়লারের ভিতরে পানি প্রবেশ করলো, কিন্তু যখন ফিড পাম্পটা বন্ধ হয়ে যাবে তখন বয়লারের ভিতর থেকে পানির প্রেসার বা স্টিমের প্রেসারের কারণে পানিগুলো আবার ব্যাকে আসার চেষ্টা করবে। তো যেহেতু ব্যাকে আসলে এই ফিড পাম্পটা অতিরিক্ত গরমের কারণে নষ্ট হয়ে যেতে পারে বা দেখা যাচ্ছে যে অন্যান্য সমস্যা হতে পারে এই পানি বা স্টিমগুলো বের হয়ে আসার কারণে, এই সমস্যাগুলো দূর করার জন্য এই নন রিটার্ন ভালভগুলো ব্যবহার করা হয়। এবার সে একটি নন রিটার্ন ভালভ দেখানো হয়েছে। এই নন রিটার্ন ভালভের ভিতরে একটা ডিস্ক আছে এবং স্প্রিং আছে। তো যখন এই পাশে যদি আমরা ইনপুট হিসেবে বিবেচনা করি, তখন যদি ইনপুট থেকে পানির প্রেসার আসে তাহলে এই নন রিটার্ন ভালভটা খুলে যাবে এবং খোলার মাধ্যমে আউটপুট সাইডে পানি
যেতে থাকবে এবং যখন ইনপুট সাইডে প্রেশারটা কমে যাবে বা প্রেশার বন্ধ হয়ে যাবে তখন এই স্প্রিংয়ের কারণে এই ডিস্কটা নিজের অবস্থানে চলে যাবে এবং এই ভালভটা বন্ধ হয়ে যাবে। যেহেতু ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সামনের দিকে আর আসতে পারতেছে না বা আউটপুট সাইডের দিকে আর আসতে পারতেছে না স্প্রিংয়ের প্রেশারের কারণে, সেই ক্ষেত্রে আউটপুট থেকে যদি কোনো প্রেশার আসে তাহলে এই প্রেশারটাকে এই নন রিটার্ন ভালভটা বাধা দেবে এবং বাধা দেওয়ার মাধ্যমে এই ভালভটা বন্ধ হবে থাকবে এবং এর ইনপুট সাইডে, যদি আমরা এই পাশে ইনপুট সাইড কল্পনা করি, তাহলে ইনপুট সাইডে পানির প্রেশার বা অন্যান্য প্রেশার যেতে পারবে না। সেই ক্ষেত্রে ইনপুট সাইডে থাকা ডিভাইসগুলো সুরক্ষিত থাকবে। তাহলে আমরা জানলাম, কেউ কি কিছু বলছিলেন? এক মিনিট হোল্ড করবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, বাসায় আছে আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ। ও তাহলে আসতে বলেন ওনাকে। এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে যখন কোনো পাইপলাইনে একমুখী প্রবাহের প্রয়োজন তখন এই নন রিটার্ন ভালভগুলো ব্যবহার করা হয়। ফিউজেবল প্লাগ, ফিউজেবল প্লাগগুলো ব্যবহার করা হয় বয়লারকে সুরক্ষিত রাখার জন্য। যখন কোনো এমন অবস্থার সৃষ্টি হয় যা বয়লারের ভিতরে পানি কমে গেছে এবং পানি কমে যাওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রা উৎপাদন হয়েছে, তো এই অতিরিক্ত তাপমাত্রার কারণে বয়লারের বডি ক্ষতিগ্রস্ত হতে পারে বা টিউব ক্ষতিগ্রস্ত হতে পারে। এই টিউব ক্ষতিগ্রস্ত বা বয়লারের বডি ক্ষতিগ্রস্ত বা সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটার এই সবগুলা সমস্যাকে সমাধান করার জন্য ফিউজেবল প্লাগ ব্যবহার করা হয়। এই ফিউজেবল প্লাগগুলোর ভিতরে
এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিউজেবল অ্যালয় এবং এটা হচ্ছে ফিউজেবল বডি। এই ফিউজেবল অ্যালয়গুলো মূলত, শোনা যাচ্ছে আমাকে? একটু কাইন্ডলি নোটিস করবেন। আচ্ছা ঠিক আছে। এই ফিউজেবল অ্যালয়গুলো মূলত উচ্চমানের টিন দ্বারা তৈরি করা হয়, যার কারণে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা তৈরি হয় তখন এই ফিউজেবল অ্যালয়গুলো গলে যায় এবং গলে যাওয়ার মাধ্যমে এই ভিতরে যেই হোল বা ছিদ্র আছে এই ছিদ্রগুলা দিয়ে বয়লারের বার্নারের ভিতরে স্টিম প্রবেশ করে এবং স্টিম প্রবেশ করার কারণে বয়লারের বার্নারটা বন্ধ হয়ে যায়। বয়লারের বার্নারটা বন্ধ হওয়ার কারণ হলো, যেহেতু বয়লারের ভিতরে যখন পানি কমে যাবে সেই সময় অটোমেটিকভাবেই বয়লারের বার্নারটা বন্ধ হওয়ার কথা, কিন্তু এমন কোনো ফল্টের কারণে বা এমন কোনো সেন্স না পাওয়ার কারণে বয়লারের বার্নারটা অন হয়ে আছে এবং অন হয়ে থাকার কারণেই তাপমাত্রা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। যেহেতু তাপমাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে বয়লারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেহেতু সেই দুর্ঘটনাগুলোকে এড়ানোর জন্য প্রথমেই বার্নারটা বন্ধ করার প্রয়োজন। এবং যেহেতু বার্নারটা বন্ধ হয় নাই সেহেতু এই ফিউজেবল অ্যালয়গুলো ব্যবহার করা থাকলে ফিউজেবল অ্যালয়গুলো গরম হয়ে গলে যায় এবং গরম হওয়ার মাধ্যমে ভিতরে ছিদ্র তৈরি হয় এবং ছিদ্র দ্বারা প্রথমে বার্নারে স্টিম প্রবেশ করে। এবং যেহেতু এই ছিদ্রগুলো একেবারে খুবই ছোট ছিদ্র থাকে সেহেতু স্প্রে আকারে যখন বার্নারে স্টিম প্রবেশ করে তখন স্প্রে আকারে স্টিম প্রবেশ করার কারণে বার্নারটা বন্ধ হয়ে যায় এবং যেহেতু বার্নারটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে বয়লারের ভিতরে টেম্পারেচারটা কমতে থাকে পরবর্তীতে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে যদি কোনো সমস্যা হয় সমস্যাগুলো সমাধান করা যায় এবং সমাধান করে বয়লারটাকে পুনরায় চালনা করা যায়। ব্লো ডাউন ভালভ, এই ভালভগুলোকে মূলত বয়লারে ব্লো ডাউনের কাজে ব্যবহার করা হয়। বয়লারের মধ্যে যখন পানি কন্টিনিউয়াসলি স্টিমে রূপান্তরিত হতে থাকে তখন বয়লারের পানিতে থাকা যেই অপদ্রব্যগুলো থাকে যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা চুন জাতীয় বিভিন্ন পদার্থ যখন থাকে তখন সেই পদার্থগুলা স্লাজ আকারে বয়লারের তলের দিকে বা বয়লারের নিচের দিকে অবস্থান করে। এটা বয়লারের ভিতরে নিচের দিকে অবস্থান করতে থাকে এবং এই স্লাজগুলা যখন অতিরিক্ত আকারে জমা হয়ে যায় তখন এগুলা বের করে দেওয়ার প্রয়োজন হয়। যদি বের করে দেওয়া না হয় সেই ক্ষেত্রে টিউবের বিভিন্ন অংশে যদি জমা হয় তাহলে টিউব থেকে তাপ সঞ্চালন সঠিকভাবে হয় না এবং তাপ সঞ্চালন সঠিকভাবে না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সঠিক ইফিসিয়েন্সি পাওয়া যায় না এবং দীর্ঘদিন যদি এই স্লাজগুলোকে বের না করা হয় তাহলে স্লাজগুলা শক্ত হয়ে স্কেল বা পুরুত্ব তৈরি করে এবং পুরুত্ব তৈরি করার ফলে দেখা যাচ্ছে যে কোনো একটা অংশে এত বেশি পরিমাণ পুরুত্ব তৈরি হয়েছে যে সেই জায়গা দিয়ে এক খুব কম পরিমাণ তাপ বাইরে বের হচ্ছে এবং তাপটা বেশিরভাগই সেই জায়গায় থেকে যাচ্ছে এবং সেই অতিরিক্ত তাপের কারণে টিউবগুলা গলে যেতে পারে বা টিউব লিকেজ হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য মূলত বয়লারের নিচের দিকে একটা পাইপলাইন বের করা হয় এবং পাইপলাইন করে সেই পাইপের সাথে ব্লো ডাউন ভালভ লাগানো থাকে। যখন এই ব্লো ডাউন ভালভগুলোকে ওপেন করা হয় তখন ব্লো ডাউন ভালভ ওপেন হওয়ার মাধ্যমে বয়লারের ভিতর থেকে পানি এবং সেই স্লাজগুলা বের হয়ে যায় এবং স্লাজগুলা বের হওয়ার মাধ্যমে বয়লার থেকে সঠিকভাবে ইফিসিয়েন্সি পাওয়া সম্ভব হয়। বয়লারের বিভিন্ন অংশের তাপমাত্রা জানার যখন প্রয়োজন হয় তখন বিভিন্ন অংশে থার্মোমিটার লাগানো হয়। যেমন বয়লারের চুল্লি, বয়লারের এস্টিমেট টেম্পারেচার জানার জন্য যে কোনো একটা জায়গায় এস্টিমেট টেম্পারেচার জানার জন্য থার্মোমিটার এবং বয়লারের চিমনিতে থার্মোমিটার লাগানো হয়। যদি চুল্লির টেম্পারেচার অতিরিক্ত হয়ে যায়, দেখা যাচ্ছে যে কোনো কারণে চুল্লির টেম্পারেচার 100 ডিগ্রি থাকার কথা সেই জায়গায় 150 ডিগ্রি হয়ে গেছে, তো যদি অতিরিক্ত টেম্পারেচার হয়ে যায় তাহলে চুল্লির আশেপাশে বা ফায়ার বক্সের কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে চুল্লির টেম্পারেচার একটা নির্দিষ্ট মাত্রায় রাখা প্রয়োজন। সেই নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য
এবং সেই নির্দিষ্ট তাপমাত্রায় আছে কিনা জানার জন্য থার্মোমিটারকে ব্যবহার করা হয়। এরপরে স্টিমের টেম্পারেচার, মূলত পানির যদি কমে যায় সেই ক্ষেত্রে স্টিমের টেম্পারেচার বেড়ে যায় এবং এই স্টিমের টেম্পারেচারটাকে দেখে বোঝা যায় যে বয়লারের ভিতরে পানির স্বল্পতা ঘটেছে কিনা, এবং যদি পানি স্বল্পতা ঘটে তাহলে অবশ্যই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে বয়লারকে সুরক্ষিত করা যায়। একইভাবে বয়লারের চিমনি দিয়ে যেহেতু ধোঁয়াটা বের হয়, সেই ক্ষেত্রে বয়লারের টিউব বা বয়লারের ওই সংস্পর্শে, হিটিং সারফেসের সংস্পর্শে যদি পানি সঠিকভাবে থাকে এবং নির্দিষ্ট লেভেলে থাকে, তাহলে পানিটা বয়লারের এই হিটিং সারফেস থেকে যদি সঠিকভাবে তাপ সঞ্চালন করে বা তাপ অ্যাবজর্ব করে, সেই ক্ষেত্রে চুল্লি দ্বারা একটা নির্দিষ্ট মানের টেম্পারেচার বের হবে। এবং যদি এমন হয় যে বয়লারের ভিতরে পানির পরিমাণ কম, সেই ক্ষেত্রে পানি কম হওয়ার কারণে স্টিমের টেম্পারেচার বেড়ে যাবে এবং স্টিমের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে বয়লারের চুল্লি দ্বারা বয়লারের চিমনি দ্বারা বেশি টেম্পারেচারের ধোঁয়া প্রবাহিত হবে। তো যখন দেখা যাবে যে বয়লারের চিমনিতে অতিরিক্ত টেম্পারেচার হচ্ছে বা চিমনিতে বেশি টেম্পারেচার দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে বয়লারের ভিতরে পানি স্বল্পতা ঘটেছে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। যদি বয়লারের ফ্লু গ্যাসকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, যেমন যদি ইজিবি বয়লারের ক্ষেত্রে ধরি, যে ইজিবি বয়লারের ভিতরে যেহেতু বয়লারের ইনসাইডে জেনারেটরের ফ্লু গ্যাসের লাইন থাকে এবং সেই ফ্লু গ্যাসের লাইনের মাধ্যমে বয়লারের ভিতরে জেনারেটর ফ্লু গ্যাসটা ঢুকে বা এক্সস্ট গ্যাসটা প্রবেশ করে এবং এক্সস্ট গ্যাস প্রবেশ করার মাধ্যমে বয়লারের ভিতরে পানিটা উত্তপ্ত হয়। সেই ক্ষেত্রে কতটুকু ফ্লু গ্যাস বা এক্সস্ট গ্যাস প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য ড্যাম্পার ব্যবহার করা হয়। এই ড্যাম্পারগুলো মূলত বাটারফ্লাই ভালভ দ্বারা তৈরি করা হয় এবং এই বাটারফ্লাই ভালভগুলোকে মডুলেশন মোটরের মাধ্যমে কন্ট্রোল করা হয়, যেগুলো অটোমেটিক বয়লার সেগুলাতে। এগুলা ম্যানুয়ালিও হাতে ঘুরিয়েও কন্ট্রোল করা যায়। এবং যেগুলো বড় ধরনের বয়লার, সেই বয়লারগুলোতে মূলত চিমনিতে এই ড্যাম্পারগুলো ব্যবহার করা হয় এবং চিমনি দ্বারা কতটুকু ফ্লু গ্যাস বের হয়ে যাবে সেটা নিয়ন্ত্রণের জন্য চিমনিতে যে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে চিমনির গোড়ার দিকে বা চিমনির মাঝামাঝি অবস্থানে এই ড্যাম্পারগুলোকে লাগানো থাকে। যখন কোনো জায়গায় কোনো সতর্কতা এলাম বা দেখা যাচ্ছে যে সাউন্ড আকারে কোনো সতর্কতার নোটিশ জানার প্রয়োজন হয়, তখন সেই জায়গাতে এই সাউন্ড অ্যালার্মগুলো ব্যবহার করা হয়। বয়লারে যেমন বিভিন্ন ধরনের ফল্ট আসে, যদি উদাহরণস্বরূপ বলা যায় পানি কমে যাওয়া, পানি অতিরিক্ত বেড়ে যাওয়া, স্টিমের প্রেশার একেবারে কমে যাওয়া, স্টিমের প্রেশার বেশি হয়ে যাওয়া, বয়লার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা অন্যান্য সেন্সর যেগুলো আছে সেগুলোতে সঠিক সেন্স না পাওয়া, এই সমস্যাগুলো যখন হয় তখন সেই সেন্সগুলা নিয়ে বয়লারের অ্যালার্মটা যদি সচল হয়ে যায় তাহলে অপারেটর বা ইঞ্জিনিয়াররা বুঝতে পারে যে বয়লারে যে কোনো ধরনের সমস্যা হয়েছে এবং সমস্যা হয়েছে জানতে পারার পরে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে পারে। যেহেতু বয়লারের সাথে যদি উন্নত বয়লার হয় তাহলে বয়লারের সাথে ডিসপ্লে আকারে দেখতে পাওয়া যায় যে ডিসপ্লেতে কখন কি হচ্ছে না হচ্ছে, এবং কোনো কারণে যদি অসতর্কতার কারণে সেগুলোর দিক থেকে মনোযোগ না থাকে অথবা দেখা যাচ্ছে অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে 2 মিনিট বা 5 মিনিট অন্য কাজে ব্যস্ত আছে, সেই ক্ষেত্রে দেখার সুযোগ হচ্ছে না। তো সেই সময় যদি কোনো ফল্ট আসে সেই ফল্টটাকে জানার জন্য এই অ্যালার্মগুলো ব্যবহার করা হয়। প্রেসার গেজ, বয়লারে যেহেতু প্রেসার রয়েছে যেমন স্টিম প্রেসার। হ্যাঁ জি স্যার, উপরেরটা notification of class will end 2 minutes after 2 minutes. ওকে ওকে, তাহলে আমি গ্রুপে আবার লিংক দিয়ে দিচ্ছি নতুন, ঠিক আছে। ওকে। আমি এটা শেষ করতেছি, করে আরেকটা লিংক দিচ্ছি।
আমরা থার্মোমিটার সম্বন্ধে কথা বলতেছিলাম। বয়লারের বিভিন্ন অংশের তাপমাত্রা জানার জন্য মূলত থার্মোমিটার ব্যবহার করা হয়, যেমন বয়লারের চুলের টেম্পারেচার, বয়লারের স্টিমের টেম্পারেচার এবং বয়লারের চিমনি টেম্পারেচার। সেই ক্ষেত্রে এই বিভিন্ন অংশের যখন টেম্পারেচার জানতে পারা যায় তখন বুঝতে পারা যায় যে বয়লারের ভিতরে পানির অবস্থা কি আছে, বা বয়লারের ভিতরে টেম্পারেচার কেমন আছে, বা বয়লারের ভিতরে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো জানার মাধ্যমে বয়লারকে নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হয়। এরপরে আমরা ড্যাম্পার সম্বন্ধে জেনেছিলাম যে ড্যাম্পার মূলত যখন বয়লারের ফ্লু গ্যাসকে প্রবাহ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় সেই সময় বয়লারে ড্যাম্পার ব্যবহার করা হয়। আমরা মূলত কথা বলতেছিলাম প্রেসার গেজ নিয়ে। যখন বয়লারের স্টিম প্রেসার বা বয়লারের ফিড লাইনে ফিড ওয়াটারের প্রেসার এবং যখন গ্যাসের প্রেসার সম্বন্ধে জানার প্রয়োজন হয় তখন সেই সব লাইনগুলোতে এই ধরনের প্রেসার গেজগুলো ব্যবহার করা হয়। আমরা এই মুহূর্তে যেই ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেসার গেজের ছবি। এই প্রেসার গেজে এখানে দেখানো হয়েছে যে 8, 20, 40 এইভাবে দাগান্বিত করা আছে। দেখা যাচ্ছে না? কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখান থেকে
স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার, মেবি আচ্ছা নেটওয়ার্ক ইস্যু সম্ভবত। আচ্ছা আচ্ছা হয়তো স্ক্রিনটা অটোমেটিক সামনে আসে নাই, কিন্তু লিস্টে আছে। আচ্ছা, সামনে কেন আসতেছে না এটা বুঝতে পারছি। আমার এখান থেকেও তো ইয়া হচ্ছে না। শো করতেছে বাট ছোট ছোট আকারে শো হ্যাঁ। করতেছে। আচ্ছা, আমি আবার পুনরায় দিয়ে দেখি। আচ্ছা এখানে আচ্ছা এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমি শেয়ার করতে পারবো না। আচ্ছা যদি বড় করে দেখা না যায় সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন স্ক্রিন বড় করে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এখন আসছে। আচ্ছা ঠিক আছে। আমার মাউস পয়েন্টার দেখা যাচ্ছে। জি আচ্ছা এই পাশে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা প্রেসার গেজের ছবি এবং এই প্রেসার গেজে বিভিন্ন ধরনের দাগান্বিত আছে, যেমন 8, 20, 40, 60। এগুলো মূলত প্রেসার গেজে স্কেল আকারে দাগান্বিত আছে। যেই যখন এই মাউস ইয়ার প্রেসার গেজের এই পয়েন্টারটা এই 20-এর কাছে গিয়ে থাকবে তখন মূলত বুঝতে হবে যে এটা 20 পিএসআই, এবং যখন 40-এ যাবে তখন বুঝতে হবে যে এই মুহূর্তে যেই জায়গার সাথে সংযুক্ত আছে এই প্রেসার গেজটা সেই জায়গাতে এই 20 পিএসআই বা 40 পিএসআই প্রেসার আছে। এই প্রেসার গেজটা মূলত কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো আছে, যে যখন প্রেসার গেজের ভিতরে এই ধরনের একটা বেন্ড টিউব আছে এবং এই বেন্ড টিউবের মধ্যে যখন প্রেসার প্রবেশ করানো হয়, সেটা স্টিম প্রেসার হোক, ওয়াটার প্রেসার হোক বা এয়ার প্রেসার হোক, সেই ক্ষেত্রে প্রেসারের কারণে এই টিউবটা সোজা হয়ে যেতে চায়। তো যেহেতু এটা তৈরি করাই হয়েছে এইভাবে যে যখন প্রেসার প্রদান করা হবে এটাকে, তখন এটা নির্দিষ্ট মানে সোজা হবে, এবং যতটুকু সোজা হবে তার উপর নির্ভর করে এই লিঙ্ক বা পিনিয়নগুলা ঘুরবে, এবং ঘোরার কারণে এই যে পয়েন্টার, এই পয়েন্টারটা নিজের অবস্থান পরিবর্তন করবে, সেটা ডানে বা বামে অথবা এই সাইড থেকে এই সাইডে বা এই সাইড থেকে এই সাইডে আসা যাওয়া করবে। তো এটা এমন ভাবে ডিজাইন করা হয় যে 5 কেজি প্রেসারে কতটুকু যাবে সেই পয়েন্টারটা সেটা নির্মাতা প্রতিষ্ঠান সেই অনুযায়ী তৈরি করে থাকে। তো যেহেতু এটা 5 কেজি প্রেসার হলে নিজের জায়গা থেকে একটু পরিবর্তন হবে এবং 5 কেজির যেখানে দাগান্বিত আছে সেই জায়গায় পৌঁছাবে, অথবা 20 কেজিতে যখন যাবে তখন বুঝতে হবে যে 20 কেজি প্রেসার আছে, সেহেতু এই মেকানিজম অনুযায়ী এই প্রেসার গেজটা পরিচালিত হয়। আর
প্রেসার গেজ মূলত ব্যবহার করা হয় যখন স্টিম প্রেসার দেখার জন্য এই প্রেসার গেজটি ব্যবহার করা হবে, তখন বয়লারের ক্ষেত্রে 1.5 গুণ প্রেসারের যে প্রেসার গেজ থাকবে সেই প্রেসার গেজগুলো ব্যবহার করা হবে। যেমন যদি একটা বয়লারের ওয়ার্কিং প্রেসার হয় 10 কেজি, সেই ক্ষেত্রে 1.5 গুণ হিসাব করলে 15 কেজি প্রেসারের দাগান্বিত একটা প্রেসার গেজ বয়লারে ব্যবহার করতে হবে। একইভাবে যখন স্টিম লাইনে প্রেসার গেজ ব্যবহার করা হবে তখন স্টিম লাইনে কি পরিমাণ প্রেসার আছে সেটা দেখা যাবে। গ্যাস প্রেসার লাইনে যখন এই প্রেসার গেজগুলো ব্যবহার করা হবে তখন গ্যাস প্রেসার লাইনে কি পরিমাণ প্রেসার আছে সেটা দেখা যাবে। বাটারফ্লাই ভালভ, বাটারফ্লাই ভালভ মূলত বলার কারণ হলো এর ভিতরে যে ডিস্ক আছে, এই যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এই ডিস্কটা প্রজাপতির পাখার মতো। এটা যখন নিজের অবস্থান থেকে অবস্থা পরিবর্তন করে তখন প্রজাপতির পাখার মতো একদিক থেকে আরেক দিকে যায়, এবং সেই জন্যই এটার নামকরণ করা হয়েছে বাটারফ্লাই ভালভ। এই বাটারফ্লাই ভালভগুলো যখন নিজের অবস্থানে থাকে, প্রত্যেকটা ভালভের মতোই যখন নিজের অবস্থানে থাকে তখন এই ভালভগুলো বন্ধ অবস্থায় থাকে, এবং যখন অবস্থান পরিবর্তন করে তখন এগুলা ওপেন হয়ে যায়। এই ভালভগুলা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, যেমন আমরা দেখেছিলাম যে ড্যাম্পারে ব্যবহার করা হয়, এছাড়া গ্যাস বার্নারে ব্যবহার করা হয়। বার্নারে কতটুকু বাতাস প্রবেশ করানো হবে বা কতটুকু বাতাসের এই মুহূর্তে প্রয়োজন সেই অনুযায়ী মডুলেশন মোটরের মাধ্যমে বার্নারে বাতাস প্রবেশ করানো হয়, অথবা ড্যাম্পারের ক্ষেত্রে ড্যাম্পারের মাধ্যমে কতটুকু ফ্লু গ্যাস বয়লারের ভিতরে প্রবেশ করবে, অথবা চিমনি দিয়ে কতটুকু এক্সজস্ট গ্যাস বের হয়ে যাবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই বাটারফ্লাই ভালভগুলো ব্যবহার করা হয়।